বাঙালির কাছে তারাপীঠ একটি অন্যতম প্রিয় তীর্থস্থান। তো আপনারা যারা এখনও পর্যন্ত তারাপীঠ যাননি বা তারাপীঠ গেছেন অত ডিটেলস জানেন না, তাদের জন্য আমি আজকে এই ভিডিওতে তারাপীঠ কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কীভাবে পুজো দেবেন এবং সর্বোপরি কী খাওয়া দাওয়া করবেন, সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন এবং জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আমরা তারাপীঠ গেছিলাম 1 মে ছুটিতে। 1 মে আমরা 11:55 হাওড়া থেকে ট্রেন ছিল, যেটা রামপুরহাট পৌঁছেছিল দুপুর 3:40 এবং সেখান থেকে রামপুরহাট থেকে আপনাদের তারাপীঠ যেতে সময় লাগবে ওই আধা ঘন্টা মতো। এবং আমরা 2 মে আবার রাত্রি 8টা-9টার মধ্যে হাওড়া ফিরে চলে এসেছিলাম। 1 মে এই সময়তে কলকাতাতে ভালোই গরম ছিল, তো আমরা এই গরমের মধ্যেই ছুটির প্রবলেমের জন্য তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যথারীতি আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। আমাদের ট্রেন ছিল 11:55 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস। যাওয়ার জন্য আপনারা এই ট্রেনগুলো পেয়ে যাবেন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া রামপুরহাট এক্সপ্রেস। যেটা আমরা গেছিলাম, এটা 11:55 ছেড়ে 3:30 নাগাদ পৌঁছায়। তো আপনারা চেষ্টা করবেন মোটামুটি 4টে নাগাদ আপনারা রামপুরহাট পৌঁছে যেতে, কারণ 6:30 থেকে তারাপীঠে আরতি শুরু হয়। আমাদের ট্রেন অলরেডি 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া রামপুরহাট এক্সপ্রেস 11:55। তো আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেছিলাম। সেই দিন আমাদের ট্রেন অলমোস্ট ফুল ছিল। আমাদের প্ল্যানটা অগত্যা ঠিক হওয়াতে আমরা এসির কোনো টিকিট পাইনি, সেজন্য আমরা সেকেন্ড সিটিংয়েই ট্র্যাভেল করেছিলাম রামপুরহাটের উদ্দেশ্যে। তো কামরা মোটামুটি পরিষ্কার ছিল, এই ছিল সেকেন্ড সিটিং। সিটগুলো মোটামুটি কমফোর্টেবল ছিল। আমরা S1-এর টিকিট পেয়েছিলাম এই 98, 99, 99 এবং 101, 100, 102। সিটগুলো মোটামুটি কমফোর্টেবল ছিল এবং প্রত্যেক সিটের ওপরে ছিল একটি করে প্লাগ পয়েন্ট। তো এইভাবেই আমরা হাওড়া থেকে রামপুরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আমাদের ট্রেন ছেড়েছিল ঠিকঠাক প্রপার টাইমে 11:58 নাগাদ। আমাদের ট্রেন হাওড়া থেকে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এর মধ্যে অনেকগুলো স্টপেজ ছিল, যেমন হাওড়ার পর স্টপেজ ছিল কড হয়ে, কামারকুণ্ডু, বর্ধমান, বোলপুর হয়ে দেন ট্রেন আমাদের রামপুরহাট উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমাদের প্রথম হল্ট পেয়েছিলাম কামারকুণ্ডু, তারপর আমরা বর্ধমানে এসে ট্রেন হল্ট করেছিল। ট্রেনে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন খাওয়া দাওয়া উঠলেও আমরা আমাদের দুপুরের খাবার হিসেবে এগ পাস্তা প্যাক করে নিয়েছিলাম, যেটা খুবই সুস্বাদু ছিল। তো আমরা এগ পাস্তা দিয়ে আমাদের লাঞ্চ সেরে নিয়ে আমরা কিছুটা ঘুম দিয়ে নিয়েছিলাম। এই সময় ট্রেনে অত্যাধিক গরম থাকার দরুন আমাদের প্রচুর ঠান্ডা জলের দরকার পড়েছিল। আমরা তো ঠান্ডা জলের অনেক স্টক ছিল, তাছাড়াও ট্রেনের মধ্যে ঠান্ডা জলের জন্য প্রচুর লোকজন বিক্রি করতে আসছিল। তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া আর পানীয় জলের জন্য। আমাদের ট্রেন কিছুটা লেটে 3:50 নাগাদ পৌঁছে গেছিল রামপুরহাট স্টেশনে। ট্রেন মোটামুটি ফুল প্যাকড আপ ছিল এবং আমরা আস্তে আস্তে রামপুরহাট স্টেশনে 3:55 নাগাদ নেমে গেছিলাম। আমাদের ট্রেন এসেছিল রামপুরহাটে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। তো আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে যেতে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এবং প্ল্যাটফর্ম নাম্বার 1-এ সাইড দিয়ে বেরিয়ে আমাদের সেখান থেকে টোটো বা টেকার ধরে পৌঁছতে হবে তারাপীঠের উদ্দেশ্যে। আপনারা 5 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে যদি এগিয়ে যান, দেখতে পাবেন সেখানে লিফটের বন্দোবস্ত আছে। তো আপনাদের সাথে যদি লাগেজ থাকে তাহলে আপনাদের সিঁড়ি দিয়ে ওঠার দরকার নেই, আপনারা সামনের দিকে এগোলেই লিফট পেয়ে যাবেন। এবং যথাক্রমে 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মে ওঠার জন্য ওপরে আপনারা এসকেলেটারও পেয়ে যাবেন। তো আমরা ওপরে উঠে সামনের দিকে এগিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে আমরা লিফটও পেয়ে গেছিলাম, যেটা করে আমরা নিচে নেমে গেছিলাম তারাপীঠের উদ্দেশ্যে যাওয়ার জন্য।
এক নম্বর প্ল্যাটফর্মের লিফট থেকে বেরিয়ে এই পেন্টিংগুলো সত্যি অসাধারণ বানিয়েছিল। স্টেশন থেকে বেরিয়ে অনেক প্রাইভেট গাড়ি, টোটো, টেকার আমরা দেখতে পেয়েছিলাম। আপনারা যদি চান প্রাইভেট গাড়ি বুক করতে, তাহলে আপনারা হোটেলে বলে রাখতে পারেন, সেখান থেকে আপনাদের জন্য প্রাইভেট গাড়ি পাঠিয়ে দেবে আপনাদের হোটেলে যাওয়ার জন্য। তবে আপনারা যদি চান, আপনারা একটু সামনের দিকে এগিয়ে যাবেন, দেখবেন সামনের দিকে প্রচুর টোটো এবং অটো দাঁড়িয়ে আছে আপনাদের তারাপীঠে নিয়ে যাওয়ার জন্য। মোটামুটি জনপ্রতি আপনারা 30 থেকে 40 টাকা বা 50 টাকার মধ্যে আপনারা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারবেন। আমরা ছিলাম 7 জন থেকে 8 জন। তো আমরা করেছিলাম কি, আমরা একটা টেকারের পিছন সাইড পুরোপুরি বুক করে নিয়েছিলাম। আমাদের পুরোপুরি বুক করতে সেটা 300 টাকা মতো নিয়েছিল। এবার আপনারা যদি 2 জন বা 3 জনও থাকেন, তো আপনারা সেই টেকারে কথা বলে আপনারা 40 থেকে 50 টাকার বিনিময়ে আপনারা তারাপীঠ চলে আসতে পারবেন। তারাপীঠে আসার পর মনে তো হয় না হোটেলের কোনো অভাব হবে। এখানে প্রচুর পরিমাণে হোটেল আপনারা তারাপীঠের মন্দিরের আশেপাশে পেয়ে যাবেন। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, তাই অন্য কোনো হোটেল না দেখে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে বেরিয়ে গেছিলাম। তো এখানে আপনারা মোটামুটি বাজেট হোটেল নন এসি নিলে 700 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং এসি নিলে আপনারা সেটা 1200 থেকে 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি চান প্রিমিয়াম হোটেলেও থাকতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এসির ভাড়া হতে পারে 2 থেকে 3000 টাকার মধ্যে। আমরা যে গেস্ট হাউসটা বুক করেছিলাম তার নাম ছিল ত্রিনয়নী গেস্ট হাউস। এটা তারাপীঠ মন্দির থেকে 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। এটা ছিল আমাদের রুম, 3 বেডের এসি। রুমে টিভি ছিল, একটা বড় আয়না ছিল, একটা রাখার জায়গা ছিল, এবং ছিল একটা বড় বাথরুম। বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস আর পরিষ্কার ছিল। বাথরুমে গিজারেরও বন্দোবস্ত ছিল। একটা সাইডে একটা বেসিন ছিল, কোমোড ছিল। তো মোটামুটি অনেকটাই পরিষ্কার এবং রুমটা অনেকটাই স্পেসিয়াস ছিল। রুম থেকে বেরিয়ে এই পাশে ছিল একটি বারান্দা। রুমটা ছিল ব্যাক সাইডের রুম, বাট বারান্দাটা অনেকটাই স্পেসিয়াস ছিল এবং সামনেটা অনেকটা ওপেন স্পেস ছিল। এই ছিল আমাদের ওভারঅল রুম। এটা ছিল 3 বেডের এসি রুম। জানাবেন আপনাদের রুমটা কেমন লাগলো। তো আমরা মোটামুটি সেদিনের মতো ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আস্তে আস্তে মন্দিরে আরতি দেখার জন্য বেরিয়ে গেছিলাম। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য আমরা কিছু মুড়ি, পেঁয়াজ, শসা এবং সেখান থেকে তারাপীঠের স্থান থেকে আমরা কিছু তেলে ভাজা কিনে নিয়েছিলাম। এই দিয়ে আমরা আমাদের সন্ধেবেলার খাবার দাবার সেরে আস্তে আস্তে মন্দিরের পথে বেরিয়ে গেছিলাম। এইটা ছিল আমাদের হোটেল। হোটেলের নাম ছিল ত্রিনয়নী গেস্ট হাউস। এটা ছিল হোটেলটা টোটাল 3 তলা ছিল। এটা ছিল হোটেলের এন্ট্রান্স, এবং আপনারা এন্ট্রান্সে সোজা ঢুকলেই দেখতে পাবেন একটি পেন্টিংস, এবং এই সোজা ঢুকলেই ছিল হচ্ছে হোটেলের রিসেপশান। এখানে রুম ভাড়া নন এসি রুম 800 টাকা থেকে, এবং এসি রুমের ভাড়া হচ্ছে যথাক্রমে 1200 টাকা। এটা ছিল মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দিরে যাওয়ার রাস্তায় আপনারা প্রচুর দেবীর পূজার জন্য জিনিসপত্র পেয়ে যাবেন, এবং এছাড়া আপনারা সেখানে প্যাঁড়া, ল্যাংচা প্রভৃতি বিভিন্ন খাবার দাবার আপনারা যাওয়ার পথে পেয়ে যাবেন। আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেছিলাম আরতি দেখার জন্য। আমাদের আসতে একটু লেট হয়েছিল। মোটামুটি আমরা 7:45 থেকে 6:50-এর মধ্যে আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম। তখন অলরেডি আরতি শুরু হয়ে গেছিলো, এবং মন্দিরে ভিড় দেখে বুঝতেই পারছেন এই গরমেও কী পরিমাণ এখানে ভক্তের সমাগম হয়। এই ছিল মন্দির প্রিমিসেস। এখানে এই সময় প্রচুর ভক্তের সমাগম ছিল। তো
এখানে আপনারা কিছুটা সময় কাটাতেই পারেন সন্ধ্যেবেলা এসে। তো আমরা মোটামুটি এখানে 6:50 নাগাদ পৌঁছে গেছিলাম বললাম। তো আমরা এখানে মোটামুটি 7:30 থেকে 8টা পর্যন্ত মন্দিরেই ছিলাম। এটা ছিল আরও কিছু মন্দির আশেপাশে, এই মন্দির প্রিমিসেসের আশেপাশেই ছিল। তো আমরা যদি চান আরতি দেখার জন্য, তো আপনারা চাইলে মন্দিরের এই লেফট সাইড দিয়ে কিছুটা এগিয়ে যেতে পারেন। এখানে আপনারা ভিডিও টেলিকাস্টও মন্দিরের আরতি এখানে দেখতে পেয়ে যাবেন। ফাইনালি আমরা আরতির পর দরজা বন্ধ হয়েছিল, তারপর আমরা মায়ের দর্শনও পেয়ে গেলাম মন্দিরের একদম সামনে থেকে। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম তারাপীঠের অন্যতম স্থান তারাপীঠ মহাশ্মশানে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এরকম মূর্তি রাখা ছিল এবং এই সামনে ছিল বৈদ্যুতিক চুল্লির বন্দোবস্ত, এবং এই যে ওপরে দেখতে পাচ্ছেন এটা ওই পোড়ার ছাই থেকেই আস্তে আস্তে এই উঁচুটি তৈরি হয়েছে এবং ওপরে কিছু সাধু বসেছিল। আপনারা চাইলে শ্মশানের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে যেতে পারেন। রাত্রির পরিবেশে রাস্তাটা সত্যি গা ছমছমে আর খুব এক্সাইটিং ছিল। এখানে আপনারা দেখতে পাবেন প্রচুর সাধু বসে বসে তন্ত্র সাধনা করছে এবং প্রচুর লোকজন এসে এই তন্ত্র সাধনাতে অংশগ্রহণ করছে। এই সাধুসন্তরা হয়তো আপনাদের ডাকতে পারে, আপনাদের সেই তন্ত্র সাধনাতে অংশগ্রহণ করতে বলতে পারে, তবে আমি রেকমেন্ড করবো না আপনারা সেখানে যান। তবে আমি বলবো আপনারা সেটাকে অ্যাভয়েড করুন এবং জায়গাটা একটু হেঁটে ঘুরে সেই ব্যাপারটাকে অনুভব করুন। জায়গাটা সত্যি আপনাদের নিরাশ করবে না, এটা সত্যি জায়গাটা খুবই কাছমচমে এবং এক্সাইটিং ছিল, আমাদের লেগেছে। এটি ছিল তারাপীঠ মহাশ্মশানের আরেকটি পার্ট, যেখানে আপনারা বামদেবের সমাধিস্থল এবং আরও কিছু মন্দির দেখতে পাবেন। এখানেও দেখতে পাবেন আপনারা প্রচুর মন্দির আছে, প্রচুর সাধুসন্ত বসে বসে এখানে তন্ত্র সাধনা করছে। তো আপনারা মন্দির থেকে বেরিয়ে যদি পিছন দিকে আসেন এই পার্টটি আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আপনারা এই জায়গাটিও একটু ঘুরে দেখে নিতে পারেন। রাতের খাবারের জন্য আমাদের একটু অন্যরকম প্ল্যান ছিল। আমরা চলে এসেছিলাম এই যে তারামা সরণি দেখছেন তার ঠিক অপোজিটের রাস্তাতে, মেন রাস্তা পেরিয়ে। এখানে আপনারা অনেক চিকেন এবং সবজির দোকান পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে চিকেন কিনে এখান থেকে রান্না করিয়ে নিতে পারেন এবং আপনাদের প্রয়োজন মতো আপনারা রুটি এবং ভাতও এখান থেকে করিয়ে নিতে পারেন। এখানে মোটামুটি 1 কেজি চিকেন রান্না করতে আপনাদের খরচা হবে 100 টাকা মতো। পাশেই চিকেনের দোকান আছে এদের, তো এখান থেকে আপনারা চিকেন কিনে মাল মশলা এরাই প্রোভাইড করবে এবং আপনাদের চিকেনটাকে রান্না করে দেবে, এবং সত্যি এই দোকানে রান্নাটা খুব ভালোই বানিয়েছিল। আপনারা চাইলে এই পাশের দোকানগুলো থেকেও আপনাদের প্রয়োজন মতো আমিষ এবং নিরামিষ বিভিন্ন রকম পদ পেয়ে যাবেন। তবে এখানে রান্না করতে গেলে আপনাকে টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা যদি দিতে যান মাংসের মধ্যে, তাহলে সেটা আপনাকে কিনে দিতে হবে। পাশেই বাজার আছে, সেখান থেকে আপনারা কিনে এদেরকে দিয়ে দিতে পারেন। এবং এখানে আপনারা আশেপাশে স্যালাডের দোকান, চালের দোকান পেয়ে যাবেন। মোটামুটি 1 কেজি ভাত সেদ্ধ করতে এরা নেয় অলমোস্ট 50 টাকা। তো আপনারা যদি 500 চালও সেদ্ধ করেন তো সেক্ষেত্রে আপনাদের 50 টাকাই নেবে। আর রুটি নেয় প্রতি পিস 5 টাকা করে। এখানে রুটিগুলো অনেক পাতলা হয়। তো আমরা সেদিনের জন্য একটু চিকেন, ভাত আর রুটি নিজেদের দরকার মতো এবং তার সাথে একটু স্যালাড কিনে নিয়েছিলাম। এই মার্কেটেই আপনারা থালা, প্লেট এবং গ্লাসও পেয়ে যাবেন। তো আমরা সেসব কেনাকাটি করে আস্তে আস্তে আমরা হোটেলের পথে বেরিয়ে পড়েছিলাম। এই দোকানগুলো থেকে আপনারা আমিষ নিরামিষ সব রকম পদই পেয়ে যাবেন। আমরা ওখানে হোটেলে ফেরার পথে দোকানে দেখলাম কাকাতুয়ার ল্যাংচা। এই কাকাতুয়ার ফেমাস আছে পুরীতে তাদের খাজার জন্য, এখানে সে কাকাতুয়া ল্যাংচার বিজনেসও করছে।
তো যেটা বলছিলাম, খাওয়া দাওয়া করার জন্য আপনারা এই হোটেলগুলোতে করে নিতে পারেন। মোটামুটি আপনাদের খেতে এখানে রাতের ডিনারে খরচা হবে 100 থেকে 150 টাকা, এবং সকালে লাঞ্চের জন্য খরচা হবে অলমোস্ট 200 টাকা মতো। ফিশ থালি, চিকেন থালি, এগ থালি আপনারা সব রকমই পেয়ে যাবেন। এই পাশের দেবদাস রেস্তোরাঁটি অনেক বেটার খাবার প্রোভাইড করে। এখান থেকে আমরা নিরামিষ খাবার খেয়েছিলাম। তো আপনারা এই ভিডিও পজ করে মেনু দেখে নিতে পারেন এবং আপনাদের পছন্দ মতো ডিটেলস এখান থেকে চাইলে অর্ডার করে নিতেই পারেন। তো পরদিন সকালে উঠে আমরা 5:30 নাগাদ বেরিয়ে গেছিলাম ঠাকুরের পুজো দেওয়ার জন্য। অলরেডি আমাদের বাড়ির লোক বাবা মা সকালে গিয়ে 5টা নাগাদ লাইন দিয়েছিল। আমরা মোটামুটি 6:45 নাগাদ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আপনাদের বলে রাখি, আপনারা চাইলে যদি তাড়াতাড়ি পুজো দিতে চান তো অনেক সকালে একটু আপনারা পৌঁছে যাবেন মন্দিরের ওখানে পুজোর ডালি সংগ্রহ করে। এবং আমাদের যে পান্ডা ছিল উনি আমাদের গাইড করে মন্দির অবধি যেতে অনেক সাহায্য করেছিলেন। তো আমরা এসে গেছি মন্দিরে। সেদিন মোটামুটি মন্দির অনেক খালিই ছিল। তো আমরা যখন বেরোলাম তখন লাইনটি অনেক দূর পর্যন্তই চলে গেছিলো। তো আমরা আস্তে আস্তে লাইনের সাইড দিয়ে আমাদের যে পান্ডা দাদা ছিল উনি অনেক হেল্প করে আমাদের লাইনের আগের দিকে পৌঁছে দিয়েছিলেন, যেখানে আমাদের বাবা মারা লাইন দিয়ে আমাদের জন্য দাঁড়িয়েছিল। মন্দির চত্বর মোটামুটি সকালের দিকে অনেক খালিই ছিল। তো আমরা আস্তে আস্তে আমাদের লাইনের দিকে এগিয়ে গেছিলাম। আমরা পৌঁছে গেছি আমাদের লাইনে। এই ছিল মন্দির। তখন বাজে মোটামুটি সকাল 6টা। প্রচুর ভক্তের সমাগম ছিল এবং অন্য দিনের তুলনায় আজকে ভিড় অনেক কম ছিল। এই যে দেখতে পাচ্ছেন লাইনটি, এভাবে একটি প্যাসেজ করা আছে যেখান দিয়ে আপনারা চাইলে লাইন দিয়ে মায়ের পুজো দিতে পারবেন। লাইনের মধ্যে কিছু পাখারও বন্দোবস্ত করা আছে এই গরমকালের জন্য। এখানে বলে রাখি, আপনারা চাইলে তাড়াতাড়ি পুজো দিতে পারেন। এখানে টাকা দিয়ে পুজো দেওয়ারও বন্দোবস্ত আছে। লাইক এখানে আপনারা আমরা যে লাইনে ছিলাম এখানে কোনো আমাদের পয়সা দিতে হয়নি। তো আপনারা চাইলে 500 টাকার বিনিময়ে একদম মন্দিরের সামনে থেকে আপনারা পুজো দিতে পারবেন, এবং 300 টাকার বিনিময়ে আমাদের লাইনের সাইড দিয়ে একটি লাইন গেছে যেটি পুরোপুরি ফাঁকা ছিল। তো আপনারা সেখান দিয়ে গিয়েও পুজো দিতে পারবেন। আলটিমেটলি মন্দিরে ঢোকার রাস্তা ছিল একটাই। তো আমরা আস্তে আস্তে আমাদের লাইন ধরে এগিয়ে গেছিলাম মায়ের মন্দিরের দিকে। এই যে পাশের লাইনটি দেখছেন, এটি অ্যাকচুয়ালি পুরো ফাঁকা ছিল। এখান দিয়ে আপনারা 300 টাকার বিনিময়ে একদম মন্দিরের সামনে পৌঁছে যেতে পারেন পুজো দেওয়ার জন্য। তো আমরা অলমোস্ট মন্দিরের সামনে পৌঁছে গেছিলাম এবং সেদিনের জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। এখানে আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ এই মন্দিরের পার্টনাররা আপনাদের ঠিকভাবে গাইড করে মায়ের মন্দির অবধি পৌঁছে দেবে। এবং ফাইনালি আমরা মন্দিরের ভেতর, মন্দিরের গর্ভগৃহে মায়ের সামনে প্রবেশ করেছিলাম। এবং এখানে আপনারা মাকে একদম সামনে থেকে দেখতে পাবেন এবং আরামে এখানে পুজো দিতে পারবেন। তো ফাইনালি আমরা আমাদের পুজো কমপ্লিট করে মন্দিরের বাইরে চলে এসেছিলাম। আমাদের অনেক সকালে যাওয়ার দরুন পুজো মোটামুটি সকাল 7:10-এর মধ্যে মিটে গেছিল। মন্দিরের পিছনের দিকে চত্বরটি তুলনামূলকভাবে অনেকটাই খালি ছিল সেই দিন। আমরা সেই দিন তারা মায়ের পুজো দেওয়ার সাথে সাথে পাশের শিব মন্দিরেও গিয়ে পুজো দিয়েছিলাম। এই শিব মন্দিরটি মন্দির চত্বরেরই মধ্যেই অবস্থিত ছিল।
দেখছেন সেই লাইন, যে লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছিলাম। এই লাইনটি পুরো এইভাবে রাউন্ড করে মন্দিরের পাশ দিয়ে গিয়ে সোজা এইভাবে এই পুকুরটি পুরো রাউন্ড করে ঘোরে। তো দেখতেই পাচ্ছেন এখন সকাল 7টার সময় লাইন কত দূর পৌঁছে গেছে। তো আপনারা যদি একটু বেলা করে আসেন তো পুজো দিতে আপনাদের 10টা-11টা তো বেজেই যাবে। তো আপনারা বলবো আপনারা পুজো দিতে একটু সকালের দিকে আসুন, তাহলে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। সকালে মন্দির খোলে 5:30 নাগাদ। ইনি আমাদের পুজো দিতে হেল্প করেছিলেন মন্দিরের পান্ডা। আমরা এই অর্ঘ্যভাণ্ডারের এই বুদ্ধবাবু থ্রু দিয়েই মন্দিরে পুজো দিয়েছিলাম। আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে তারা মায়ের পুজো দিতে পারেন। উনি আমাদের পুজো দেওয়ার পাশাপাশি সেই দিন ভোগেরও বন্দোবস্ত করে দিয়েছিলেন, যেটা আমি ভিডিওর কিছুক্ষণ পর শেয়ার করব। তো সকালে পুজো দেওয়ার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো এবং এখানে ডালপুরি খুব ফেমাস। তো আমরা ডালপুরি, তার সাথে আলুর তরকারি এবং সাথে ল্যাংচা দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এই দেখুন ডালপুরি ভাজা হচ্ছে। এই দোকানটি মন্দির থেকে কিছু দূর এগিয়ে এসে ডান দিকে আপনারা পেয়ে যাবেন। এই ডালপুরিগুলো খেতে সত্যি খুব অসাধারণ ছিল। তো আমরা কিছু ডালপুরি সকালের ব্রেকফাস্টে খাবার জন্য এবং কিছু প্যাঁড়া কিনে নিয়েছিলাম। আমরা তারাপীঠে প্যাঁড়া সংগ্রহ করেছিলাম নৃসিংহ সুইটস, যেটি তারাপীঠের মন্দির থেকে একটু এগিয়ে বাঁহাতে গিয়ে আপনারা পেয়ে যাবেন। এই নৃসিংহ সুইটসে আপনারা মোটামুটি প্যাঁড়ার দাম 400 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং প্যাঁড়াগুলো সত্যি খুব সুস্বাদু খেতে ছিল। সকালে ব্রেকফাস্টের পর কিছুটা রেস্ট নিয়ে আমরা মন্দিরে চলে এসেছিলাম মায়ের ভোগ সংগ্রহ করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন ভান্ডারা খাওয়ার জন্য অলরেডি মন্দির চত্বরে বসে গেছে। এখানে বিনামূল্যে দুপুরের খাবার প্রোভাইড করা হয়। আমরা মায়ের ভোগ চড়িয়েছিলাম 1001 টাকার বিনিময়ে, সেজন্য সেটা সংগ্রহ করতেই আমরা মন্দিরে এসেছিলাম। আপনাদের চাইলে আপনারা আপনাদের পান্ডার থ্রু দিয়ে মায়ের ভোগ চড়াতে পারেন। ভোগের মূল্য যথাক্রমে 1000, 2000, 5000 টাকা। আপনারা যে যেমন পারবেন মায়ের ভোগ চড়াতে পারেন। ন্যূনতম মূল্য এখানে 1000 টাকা থেকেই শুরু হয় এবং খাবারের মেনুও অনেক রকম হয়। তো আমাদের ভোগ অলরেডি এসে গেছে, দেখতেই পাচ্ছেন। একটি বিশাল বড় থালিতে রয়েছে পোলাও, তার সাথে বিভিন্ন রকম ভাজা, ওপরে রয়েছে ইলিশ মাছ, তার সাথে ডাল, চাটনি, পায়েস, মাছ, তরকারি, 2 রকম সবজি আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ওভারঅল ভোগ। এটি নিয়েছিল আমাদের 1001 টাকা। আপনারা চাইলে এই ভোগ সংগ্রহ করতে পারেন এবং দুপুরে এই ভোগ দিয়েই আপনারা আপনাদের লাঞ্চ সেরে নিতে পারেন। তো এইভাবে আপনাদের মাথায় করে এই ভোগ নিয়ে আপনাদের হোটেলে ফিরে আসতে হবে। এই ছিল আমাদের ভোগের ওভারঅল আইটেম। ছিল পায়েস, চাটনি, মাছ, একটি সবজি, এটা ছিল পটলদের তরকারি, তার সাথে ছিল বিভিন্ন রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তার সাথে ছিল একটি ইলিশ মাছের মাথা। এই ছিল আমাদের ওভারঅল ডালি। আমরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে কিছুটা রেস্ট নিয়ে 3:30 নাগাদ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছিলাম। আমাদের ট্রেন ছিল হাওড়া যাওয়ার জন্য রামপুরহাট থেকে হাওড়া শহীদ এক্সপ্রেস, যেটা টাইম ছিল বিকাল 4:40 নাগাদ। তো আমরা 3:30 চেক আউট করে আস্তে আস্তে এই তারামা সরণির মোড়ে, যেখান থেকে টেকারে করে আমাদের পৌঁছে দেবে রামপুরহাট জাংশন স্টেশনে। আমাদের হোটেলের রিভিউ সত্যি খুব ভালো ছিল। ত্রিনয়নী গেস্ট হাউসের ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা পারলে এদের সাথে কন্ট্যাক্ট করে তারাপীঠের থাকার বন্দোবস্ত করে নিতেই পারেন। তো ফাইনালি আমরা আমাদের লাগেজগুলো নিয়ে চলে যাচ্ছিলাম তারামা সরণির মোড়ে আমাদের টেকার ধরার জন্য। তো ওভারঅল তারাপীঠ ট্রিপটি আমাদের শর্ট ডিউরেশনের মধ্যে খুব সুন্দর, কমফোর্টেবল ছিল। আমরা অনেক ভালোভাবেই মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম এবং মায়ের ভোগ সংগ্রহ করেছিলাম। তো সেম আমাদের টেকার ভাড়া এখানে নিয়েছিল প্রতিজন 40 টাকা করে। আপনারা মোটামুটি 20 মিনিটের মধ্যে এই তারামা সরণি থেকে রামপুরহাট জাংশন পৌঁছে যাবেন। সেদিন মোটামুটি রাস্তা খালি ছিল। আমরা 4টের মধ্যেই আমরা রামপুরহাট জাংশন স্টেশনে পৌঁছে গেছিলাম।
4:40 নাগাদ আমাদের ট্রেন ছিল, তো সেটা হাওড়া পৌঁছেছিল অলমোস্ট 8:20 নাগাদ। এছাড়া আপনারা চাইলে আপনারা অন্য ট্রেনও করে নিতে পারেন, লাইক রামপুরহাট শিয়ালদা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা 7:20 নাগাদ শিয়ালদা পৌঁছচ্ছে, রামপুরহাট হাওড়া এক্সপ্রেস যেটা 8:15-তে হাওড়া পৌঁছচ্ছে, যেটা করে আমরা ফিরেছিলাম। তো এই ছিল আমাদের তারাপীঠের দুদিনের শর্ট ভিডিও। আমরা যতটা পেরেছি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার চেষ্টা করেছি কীভাবে আমরা তারাপীঠে এলাম, পুজো দিলাম এবং ঠাকুরের প্রসাদ গ্রহণ করলাম এবং আস্তে আস্তে বাড়ি ফিরে গেলাম। তো আপনারা ভিডিওটা জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।